আচ্ছা, কিছুদিন আগে বাংলাদেশের দুটো বড় সংবাদপত্রের অফিসে আগুন দেওয়া হলো, তাই না? এখন প্রশ্ন হলো কেন? এই পুরো বিশ্লেষণটা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করবে। আর এটা কিন্তু কোনো সাধারণ আলোচনা না। আমরা এর একেবারে গভীরে যাব, দেখব এর পেছনের আসল কারণগুলো কি। প্রশ্নটা শুনতে কিন্তু বেশ সহজ। কেন অফিসে আগুন দেওয়া হলো? কিন্তু এর উত্তরটা মোটেও সহজ না। সত্যি বলতে কি, এর উত্তরটা বেশ জটিল। এই আলোচনা থেকে কোনো ঝটপট উত্তর পাওয়া যাবে না, বরং আমরা উৎসসূত্রের সাহায্য নিয়ে ঘটনার একেবারে মূল পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তো এই পুরো ব্যাপারটা আমরা 5টা ভাগে দেখব। প্রথমে যে ঘটনাটা ঘটল, মানে আগুনে মিডিয়া। এরপর রাষ্ট্রের একদম মূল ভিত্তি হিসাবে ইনসাফ বা ন্যায়বিচারের ধারণাটা কি। তারপর দেখব এই ন্যায়বিচার পাওয়ার পথগুলো কি কি। এরপরে আসবে মিডিয়ার বিরুদ্ধে কিছু অভিযোগের কথা। এবং সব শেষে যখন মানুষের ক্ষোভ প্রকাশের আর কোনো পথ খোলা থাকে না, তখন ঠিক কি ঘটে। চলুন শুরু করা যাক ঠিক সেই জায়গা থেকে যেখান থেকে এই সবকিছুর শুরু, মানে দেশের দুটো বড় পত্রিকার অফিসে যে হামলা হলো সেই ঘটনাটা দিয়ে। উৎসসূত্র বলছে এটাকে শুধু একটা হামলা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে আরও বড় কোনো সমস্যার একটা লক্ষণ মাত্র। দেখুন, উৎস সূত্রটি এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। তারা বলছে শুধু আমাদের আরও সহনশীল হতে হবে এইসব বলে লাভ নেই, আমাদের গভীরে যেতে হবে, বুঝতে হবে কেন মানুষের মধ্যে এত রাগ তৈরি হলো। আর ঠিক এই কারণেই একটা রুট কজ অ্যানালিসিস, মানে একেবারে মূল কারণটা খুঁজে বের করা দরকার। আচ্ছা, এবার আমরা এই আলোচনার একেবারেই কেন্দ্রে চলে এসেছি। উৎস সূত্র অনুযায়ী যে কোনো একটা দেশকে যদি ঠিকঠাকভাবে চলতে হয় তাহলে একটা জিনিস থাকাটা বাধ্যতামূলক, মানে এটা ছাড়া চলবেই না। আর সেই জিনিসটা হলো ন্যায় বিচার। এই যে ন্যায় বিচার, উৎস সূত্রটি এর জন্য একটা শব্দ ব্যবহার করছে, ইনসাফ। তাদের কথা খুব পরিষ্কার। একটা রাষ্ট্র দাঁড়িয়েই থাকে ইনসাফের উপর। অনেক টাকা, অনেক উন্নয়ন, এগুলো কোনো কিছু দিয়েই ইনসাফের অভাব ঢাকা যায় না। এই স্লাইডে ঠিক সেই আদর্শটাই তুলে ধরা হয়েছে। মানে অনেক উন্নতি হতে পারে, দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েও যেতে পারে, কিন্তু সেখানে যদি ইনসাফ না থাকে তাহলে সেই রাষ্ট্রকে শেষ পর্যন্ত বাঁচানো যায় না। আসল ভিত্তিটা কিন্তু ন্যায় বিচারই। ইনসাফ আর আইনি বিচারের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য উৎস সূত্রটি বাকের ভাইয়ের একটা অসাধারণ উদাহরণ দিয়েছে। ভাবুন তো একবার, নাজকের একটা চরিত্র, আদালত তাকে ফাঁসির রায় দিল, আর ঢাকার হাজার হাজার মানুষ তাকে বাঁচানোর জন্য রাস্তায় নেমে এলো। কেন? কারণ আদালতের আইন আর সাধারণ মানুষের ভেতরে ন্যায় বিচারের বোধটা এক ছিল না। এই একটা ঘটনাই দেখিয়ে দেয় আইনের পাতা আর মানুষের বিবেকের মধ্যে কতটা ফারাক থাকতে পারে। তাহলে প্রশ্নটা হলো, একটা রাষ্ট্র মানুষের এই ভেতরের ন্যায় বিচারের বোধটার সাথে কিভাবে যুক্ত হবে, মানে সিস্টেমটা কিভাবে কাজ করবে। উৎসসূত্র বলছে এর জন্য প্রাতিষ্ঠানিকভাবে 3টা রাস্তা আছে। প্রথম রাস্তাটা হল সংসদ, যেখানে জনগণের প্রতিনিধিরা তাদের ন্যায় বিচারের বোধ অনুযায়ী আইন বানাবেন। দ্বিতীয়টা হল জুরি ব্যবস্থা, মানে যেখানে আপনার আমার মতো সাধারণ মানুষ সরাসরি বিচার প্রক্রিয়ায় অংশ নিতে পারে। আর 3 নম্বর রাস্তাটা হল মিডিয়া, যা সাধারণ মানুষের হয়ে কথা বলবে আর ক্ষমতাকে প্রশ্ন করবে। কিন্তু উৎসসূত্রটির মতে সমস্যাটা হলো, বাংলাদেশে এই 3টা রাস্তার অবস্থাই খুব খারাপ। সংসদ জনগণের প্রতিনিধিত্ব করছে কি না তা নিয়ে প্রশ্ন আছে। জুরি ব্যবস্থা তো আমাদের দেশে নেই। আর মিডিয়া কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে সেটাও একটা বড় প্রশ্ন। ফলে কি হয়েছে, একটা সিস্টেম ফেলিয়ার তৈরি হয়েছে, যেখানে মানুষের ক্ষোভ প্রকাশ করার কোনো জায়গা থাকছে না। এবার আমরা এমন একটা অংশে আসছি যেটা হয়তো এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এখানে উৎসসূত্রটি মিডিয়ার দিকে, বিশেষ করে প্রথম আলোর দিকে আঙুল তুলে কিছু নির্দিষ্ট অভিযোগ এনেছে। উৎসসূত্রটির সবচেয়ে বড় অভিযোগগুলোর একটা হলো, প্রথম আলো নাকি শুধু একটা পত্রিকা না, এটা একটা সমান্তরাল রাষ্ট্র। এর মানে কি? মানে হলো তাদের মতে এই প্রতিষ্ঠানটা নিজেই একটা ন্যারেটিভ বা জনমত তৈরি করে, যা মাঝে মাঝে আসল রাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এ অভিযোগের সপক্ষে উৎসসূত্রটি একটা উদাহরণ দিচ্ছে। 2013 সালে রিহান নামের একজন বুয়েট ছাত্র মারা যান। প্রথম আলোর রিপোর্টে নাকি বলা হয়েছিল যে তার মা তাকে অ্যাডভেঞ্চার প্রিয় বলে উল্লেখ করেছেন। কিন্তু
উৎসসূত্রটি দাবি করছে যে রিহানের মা আসলে ওই কথাটা বলেননি। তিনি বলেছিলেন তার ছেলে আন্দোলনে গিয়ে শহীদ হয়েছে। এখন অ্যাডভেঞ্চার প্রিয় আর শহীদ, এই দুটো কথার মধ্যে আকাশ-পাতাল তফাত। উৎসসূত্রটির মতে এটা কোনো সাধারণ ভুল ছিল না, এটা ছিল একটা ইচ্ছাকৃত বিকৃতি। এখানেই শেষ না, উৎসসূত্রটি আরও কিছু অভিযোগ করছে। যেমন তাদের মতে ধর্মপ্রাণ মুসলিমদের ঢালাওভাবে জঙ্গি হিসেবে দেখানোর একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান দখলের ঘটনাকে একরকম বৈধতা দেওয়া হয়েছে। এমনকি 1/11-এর সময় রাজনৈতিক পট পরিবর্তনে ভূমিকা রাখার পরেও সেই ভুলের জন্য নাকি তারা কখনো ক্ষমা চায়নি। আমরা আলোচনার একদম শেষ ধাপে চলে এসেছি। আচ্ছা, ভাবুন তো, যখন ন্যায়বিচার চাওয়ার সব প্রাতিষ্ঠানিক রাস্তাগুলো একটার পর একটা বন্ধ হয়ে যায়, তখন মানুষের ভেতরে জমে থাকা রাগটা ঠিক কোন দিকে যায়? এই প্রসঙ্গে ফরাসি দার্শনিক এতিয়েন বালিবারের একটা কথা খুব মিলে যায়, যেটা উৎসসূত্রটিতেও উল্লেখ করা হয়েছে। কথাটা হলো, যখন একটা সিস্টেম থেকে মানুষকে বাদ দেওয়া হয়, যখন তাদের কথা বলার সুযোগ কেড়ে নেওয়া হয়, ঠিক তখনই সহিংসতার জন্ম হয়। আর এটাই হল উৎসসূত্রটির চূড়ান্ত বক্তব্য। যখন কথা বলার, প্রতিবাদ করার বা ক্ষোভ জানানোর সব রাস্তা বন্ধ হয়ে যায়, তখন সেই ক্ষোভটা আর মুখের ভাষায় আটকে থাকে না, তখন মানুষ তার শরীর দিয়ে, তার কাজ দিয়ে কথা বলতে শুরু করে। সুতরাং উৎসসূত্রটির মতে মিডিয়া অফিসে এই যে হামলা, এটা কোনো পরিকল্পিত রাজনৈতিক এজেন্ডা না, বরং এটা একটা ভেঙে পড়া সিস্টেমের সাইড এফেক্ট বা উপজাত। সোজা কথায়, সিস্টেম যখন মানুষের কথা শুনতে পায় না, তখন তার ক্ষোভের বিস্ফোরণটা এভাবেই রাস্তায় দেখা যায়। পুরো বিশ্লেষণ শেষে তাহলে প্রশ্নটা এখানে এসে থামে। উৎসসূত্রের যুক্তি যদি আমরা ধরি যে কণ্ঠকে চুপ করিয়ে দিলে শরীর কথা বলে ওঠে, তাহলে একটা গোটা সমাজের ন্যায় বিচারের বোধ যখন কোনো প্রকাশের পথ খুঁজে পায় না, তখন তার শেষ পরিণতিটা ঠিক কী হতে পারে?